ভাই রেডি? ওকে সুজন ভাই রেডি। মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে এবং এরপরে আমরা যেটি দেখলাম সেটি আজকে এসে যেটি মনে হচ্ছে সেটা আরো ভয়াবহ। আপনার ছোট ছেলেকে র্যাব আটক করেছিল এবং র্যাব আমাদের গণমাধ্যমকে জানিয়েছিল যে সাদ তার মাকে হত্যা করেছে, এরকম একটি বিষয় ছিল। আজকে পুলিশ গতকাল থেকে তদন্ত করে বা গত কয়েকদিন ধরে তদন্ত করেছে। আজকে পুলিশ অন্য একটা রেজাল্ট করলো। আসলে কি ঘটনা ঘটেছিল বা আপনাদের কাছে বস একটু মাথায় আমার কাছে যেটা মনে হয়েছে সেটি হলো, আমার এই সন্তান ছোটতে মাদ্রাসায় পড়ে, আমার এই সন্তান এ কাজ করবে এটা আমি কোনোদিন ভাবতেও পারিনি, করবে না, আমার নিশ্চিত বিশ্বাস। র্যাব তারা আমাকে জানাজার পরে রাতে আমাকে আর আমার ছেলেকে নিয়ে যায় ওখানে মধ্যরাতে, মানে আমি পাশে ছিলাম, অনেক প্রসারই তার উপর হয়েছে আর কি। জানি না এর কারণে সে হয়তো যেভাবে হয়তো তার কাছে স্বীকারোক্তি করছিল জানি না। এরপরে এখানে রিমান্ডে আসার পরে আমি তথ্য দিয়েছি এই মহিলার সম্পর্কে আমি আগেই জানিয়েছিলাম, যেদিন ডেড বডি আমাদের হয়ে যায় তাহলে ইনফরমেশন করছিলাম, তারা আসির সঙ্গে কথা বলে গেছিল কিন্তু কোনো এর পরবর্তীতে আমি আবারও থানায় আবার বলছি যে এই ব্যবস্থা দেখা দরকার। পরে স্থানীয় প্রশাসন এই ব্যাপারে হস্তক্ষেপ করে সঠিক তথ্য, আমি বারবার চাচ্ছিলাম যে হত্যার সঠিক রহস্যটা বেড়ে আসে। আমার ছেলে তো অপরাধী হয় তার শাস্তি হবে, কিন্তু আমি নিরপরাধীদের শাস্তির আওতাভুক্ত না আসে। আর এটা না শুধু আমি নয়, আমার এলাকাবাসী, আমার দুঃখের আমার আত্মীয় সকলেই মর্মাহত। এই সন্তান আর আমি একটা আলিম মানুষ, এলাকার সুনামধন্য ব্যক্তি, মানে আমার অত্যন্ত মানক্ষুণ্ণ করা হচ্ছে এই ব্যাপারে। এই জন্য আমি এটা বারবার বলে আসতেছিলাম। স্থানীয় প্রশাসন সহ গতকাল এসপি সাহেব ছিলেন, ডিবি প্রধান ছিলেন, ওনারা আমাকে পরে ডাকায় এই তথ্য বিবরণের কথা একটু ধারণা দেন আর কি। পরবর্তীতে এখন আমি জানতে পারছি, এতে আমি অত্যন্ত সন্তুষ্ট। আমি স্থানীয় প্রশাসন অত্যন্ত ধন্যবাদ জানাই এই সঠিক তথ্য বের করার জন্য। পূর্বে কি জানতে পারলেন, মানে আপনারা এখন পর্যন্ত কি জেনেছেন? এখন আমি যেতে পেরেছি আমার বাসাতে একটা মেয়ে ভাড়া ছিল, এই মেয়ের সঙ্গে আমার স্ত্রীর আমি বারবার আমার বেশি দেবো 4-5 করে এলো ভাড়া, তো 1-1.5 মাস থাকার পরেই আমরা আচরণ বিধিটা ভালো মনে করতেছিলাম না। আমার স্ত্রী আমাকে গত সপ্তাহে বলছে ওকে আর রাখা যাবে না, তুমি বের করে দাও। আমি বলেছি তো আমাকে বলছি ভাই এই মাসটা টাইম দেন, 8 দিন টাইম দেন, আমি বের হচ্ছি। আমার স্ত্রীর সঙ্গে এবার ঝগড়াও হচ্ছে একদিন। আমার স্ত্রী বলছে আপনি চলে যান, ভাড়া দেওয়া লাগবে না। সে বলছে যে আপনি কি বলেন, বের করে দিতে পারবেন, খারাপের কি দেখেছেন, এ ধরনের কথা সে বলি চায়। সেগুলোর কারণে মানে আমার স্ত্রী আমাকে ঘটনা 2 দিন আগেও বলেছে যে তুমি হয়তো বুঝতে চলো বের করে দেওয়া লাগবে, ওই যে অঘটন ঘটাতে পারে, এ কথা আমাকে সে বলছিল আর কি। এর মধ্যে ঘটনা ঘটলে এখন তো বের করে দিলে হয়তো আমার দোষ হবে, এই জন্য বের করে দিতে চাচ্ছে। অপেক্ষা করতেছিলাম যে আল্লাহ কাছে বলতেছিলাম আল্লাহ আসল রহস্যটা বের করে দিয়ে। এর মধ্যে তো আসল রহস্য বেড়ে আসলো। ওর সঙ্গে আরো 2টা ছেলে, আমি যতটুকু জানিয়েছি তারাই আমার স্ত্রীকে প্রথমে স্প্রে করেছে নাকে, স্প্রে ওই মেয়েটা আগে ঢুকেছে, মেয়েকে আগে ঢোকার পর আমার স্ত্রী তরকারি করতেছিল, তার সাথে কথা বলছে, ভাবি ভাড়া দিচ্ছে, কোনো অনেক খোঁজ গল্প করতে লাগিছে। দরজা কম খোলা ছিল, ও 2টা লোক উপরে রেখেছে, তখন সময় মোতাবেক ওই 2টা ছেলে চলে আসছে ভিতরে। আসার পরে স্প্রে দিছে আমার লাখে, স্প্রে দিলে আমার স্ত্রী অজ্ঞান হয়ে যায়, তখন পিছনে হাত বেঁধে ওই অবস্থায় মানে জীবন যায়নি, এই অবস্থা থেকে ফ্রিজে রাখিছে, এতটুকু আমি থানার মারফতে জানতে পেরেছি আর কি। আচ্ছা, একটা বিষয় এখানে যে একটু মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেল, এটা আপনার জন্য বা আপনার পরিবারের জন্য একটা অনেক বড় একটা শোকের বিষয়। এরপরে আবার দেখেন গত পরশুদিন যেটা র্যাব যেটা করলো এবং সারা বাংলাদেশের মানুষ, আপনার ছেলে যে মাদ্রাসায় আলিমে পড়ে সেকেন্ড ইয়ারে, সেই ছেলেটাকে সবাই বলছে সে মায়ের হত্যা। এই যে আপনারা পারিবারিকভাবে সামাজিকভাবে হলেন একটা রাষ্ট্রের একটা সরকারের একটা বাহিনীর কারণে, এটি নিয়ে আসলে আপনারা কোনো আপনাদের কোনো দাবি বা কোনো বিচার? এটার জন্য আমরা নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই। বিচার বা অভিযোগের ব্যাপারে আমি নিজে চিন্তা করে আমি সিদ্ধান্ত নেব আর কি। এখন আমি তাদের এটার কারণে অত্যন্ত তীব্র নিন্দা জানাচ্ছি যে এরকম আমরা কোনোদিন কামনা করি যে আমাদের দেশের দায়িত্বশীল, রাষ্ট্রের দায়িত্বশীল এরকম কাজ করবে। আমি কিন্তু নিন্দা খুব জানাচ্ছি এবং এভাবে ব্যবস্থা নেবো কিনা এটা অবশ্য আমার 2জন মুরব্বী আছে, ওরা পরামর্শ করে, আইনগত পরামর্শ করে আমরা চিন্তা ভাবনা করবো। যেহেতু সামাজিকভাবে এবং পারিবারিকভাবে তো আপনার মামলার বাদী ছিল না, বড় ছিল একটু বড় ছেলেটা আসেন এইভাবেই থাকেন। আমরা যতদূর জানি যে আপনার মায়ের যে হত্যার ঘটনা, আপনার ছোট ভাইটাকে গ্রেপ্তার করা হয়, করার পরে র্যাব আমাদেরকে ব্রিফিং করে যে এই পুরো ঘটনাটা র্যাব কিন্তু আমাদেরকে জানিয়েছে, তারপরে সারা দেশ জানিয়েছে এবং আপনাকে বাদী করা হয়েছে। আসলে কিভাবে হলেন আপনি বাদী? র্যাব অবশ্যই সেদিন রাতে কি হয়েছিল, আর আসলে আপনার ছেলেকেই কেন এই দোষী করা হলো? এখন একটু মাথাটা হালায়েন। তখন হচ্ছে আমি
তো ঢাকায় থেকে আসার পরে আমার মার যখন লাশ দাফন করা হয়েছে, তো এরপরে আমরা হচ্ছে রাতের বেলা র্যাব আমার বাবা এবং আমার ভাইকে উঠাই নিয়ে যায়। তো বলা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাবে, তো আমরা সেই জন্য তেমন কিছু বলি নাই, তারা নিয়ে গেছে। তো যাওয়ার পর আমরা রাতে আর তাদের সাথে যোগাযোগ করতে পারি নাই। এরপরের দিন যখন দুপুরবেলা যখন এই নিউজটা ছড়ালো র্যাবের ব্রিফিংয়ের পরে, তখন আমরা সবাই সব, কারণ আমাদের কখনো এটা কল্পনাও করা কঠিন যে আমার নিজের ভাই, আমার মায়ের সবচেয়ে প্রিয়, সে এমন কাজ করতে পারে। তো এরপরে আমাকে হচ্ছে থানা থেকে বলা হয়েছিল যে তুমি চাইলে বাদী হতে পারো, বা হচ্ছে তোমার ফ্যামিলির অন্য কেউ চাইলে বাদী হতে পারে। তো আমি কখনো আমার বাবাকে ছাড়া কোনো সিদ্ধান্ত নিই না। তো আমি বলেছিলাম যে আমার বাবা বাদী হলে সবচেয়ে ভালো হয়। তখন বাবা র্যাবের হেফাজতে ছিলেন, যার জন্য তিনি বাদী হতে পারেন নাই। তখন আমি বাবার হয়ে নিজে সিদ্ধান্ত নিয়ে আমি বাদী হয়ে মামলা করে দিই। এই ছিল বাদী হওয়ার মধ্যে। এখন ভাইয়া, এই যে আপনার ছোট ভাই, আপনার ছোট সন্তানদের মায়েরা একটু বেশি ভালোবাসে, সেই জন্য আপনার মায়ের কেন প্রিয় সন্তান, এরকম একটা যখন অভিযোগ আসলো র্যাবের, কার ফোন আসে? হ্যাঁ, সেই জায়গা থেকে সারা বাংলাদেশের বিশ্বের মানুষ তারা কিন্তু মনে করছে বা তারা কিন্তু জানছে যে স্যার তার মা। এইটা মানুষের কাছ থেকে তো ফিরিয়ে নিয়ে আসা অসম্ভব। কোটি কোটি মানুষের কাছে মেসেজ, ভাইয়ের যে মানসিক এই ঘটনাটা আপনারা এমনিতে একদিকে মাকে হারানোর একটা শোক আপনাদের আছে, আপনার বাবার আছে, পরিবারের আছে, এরপরে আবার এই একটা ধাক্কা, আপনাদের কাছে কি মনে হচ্ছে এখন যে একটা সুশৃঙ্খল একটা বাহিনী, রাষ্ট্রের একটা বাহিনী এইভাবে একটা এরকম একটা ভুল কিভাবে করবে? আমি কখনোই চিন্তা করি নাই যে মানে প্রশাসন থেকে যেই বাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে তারা কখনো কোনো ভুলভাবে কোনো তদন্ত করতে পারে। তবে আমি শুরু থেকে চাইছিলাম যে যদি আমার ভাইও হয়ে থাকে, যদি খুনি, সেও যাতে সঠিক তদন্তের মাধ্যমে যাতে বের হয়, বা যদি অন্য কেউ থেকে থাকে সেটাও যাতে সঠিক তদন্তের মাধ্যমে সামনে আসে। তো হঠাৎ করে যখন আমরা এই নিউজটা পাইছি, আমরা অনেকটাই শক ছিলাম, এবং আমি পার্সোনালি আমি কখনোই বিশ্বাস করতে চাইছিলাম না, কারণ আমি আমার ছোটো ভাইকে চিনি, তাকে আমি আমার হাতে সে বড় হয়েছে বলা যায়। তো আমি তখন মোটামুটি একটু শকে ছিলাম এবং কনফিউশনের ভিতরে ছিলাম যে এরকম মানে দেশের এত একটা মানে বিশ্বাসের একটা জায়গার বাহিনী বা ব্যাটালিয়ন, তারা এমন একটা নিউজ মানে ছড়াচ্ছে যখন, তো তারা এখন কিসের ভিত্তিতে এটা ছড়াচ্ছে। তারপরে আমরাও যখন খোঁজ খবর নিয়েছিলাম, তো তখন আমরা নিজেরাও আন্দাজে ছিল আমাদের যে ঘটনা আশেপাশে ঘটতেছে, সিসি ক্যামেরার ফুটেজ, তো সেগুলো হিসাবে আমার ভাইটা করতে পারে না। তখন থেকে আমি নিজে আমার পরিবারকে চেষ্টা করেছি আশ্বস্ত রাখার জন্য যে অপেক্ষা করেন, বা যতজনই আমাকে নক দিয়েছে বা ফোন দিয়েছে, আমি সবাইকেই বলেছি যে একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। আমি নিজেও ধৈর্য ধরে আছি, কারণ সব কিছু প্রমাণ তো সামনে অবশ্যই আসবে, সত্য কখনো চাপা থাকে না। তো এই জন্য আমিও ধৈর্য ধরেছিলাম, আমি সবাইকেই বলেছি ধৈর্য ধরে থাকতে, আমার পরিবারকেও বলেছি। তো এখন এই যে আমি ধৈর্যের ফলটা পেয়ে গেলাম। পুরো নামটা কি? আমার নাম মোহাম্মদ নাজবুস সাকিব। আর কে যেন দিতে চাইলো? মামা নাকে?